জি, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে কিভাবে একটি পাসপোর্টের অ্যাপ্লিকেশন করতে হয়। তো শুরুতে আমরা লিখব ই-পাসপোর্ট, অর্থাৎ ই-পাসপোর্ট বিডি। তো এইটা লিখলে গুগলে একদম আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট, ওই ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে যাবে। অর্থাৎ www.epassport.gov.bd এই ডোমেইনে আমরা প্রবেশ করব। তো এটা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্টের পাসপোর্টের অনলাইন অ্যাপ্লিকেশনের অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ যেটাকে সিএসসিএ বলে, গভর্নমেন্ট অফ দ্য রিপাবলিক অফ বাংলাদেশ কান্ট্রি সাইনিং সার্টিফিকেট অথরিটি, সিএসসিএ। তো এইখানে মূলত এই পোর্টালে মূলত একটা পাসপোর্টের অ্যাপ্লিকেশন করতে হয়। তো সর্বপ্রথম এখানে অনেকগুলো ধাপ আছে, অনেকগুলো মেনু আছে, আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। তো প্রথমে আমরা ক্লিক করছি অ্যাপ্লাই অনলাইন, অর্থাৎ অ্যাপ্লাই অনলাইন। প্রথমে দেখাচ্ছে কি আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ, অর্থাৎ আমি কি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছি কিনা। অবশ্যই ইয়েস, যেহেতু আমরা যার জন্য অ্যাপ্লাই করব, তো সেক্ষেত্রে ইয়েসই হবে। আর যদি নো হয়, অর্থাৎ আমরা এমন কারোর জন্য অ্যাপ্লিকেশন করি যে হচ্ছে বাংলাদেশের সিটিজেন না, অর্থাৎ সে বাংলাদেশের বাইরে বসবাস করতেছে, তো তার জন্য যদি আমরা অ্যাপ্লাই করতে হয়, তাহলে আমরা বাংলাদেশের বাইরে বসে অ্যাপ্লাই করব। আর যদি আমরা বাংলাদেশে অ্যাপ্লাই করতেছি বসে, তো সেক্ষেত্রে আমরা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করব। এখন মূলত এটা আমাদের ফার্স্ট অফ অল আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। মূলত উদ্দেশ্য আমাদের এখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা বাংলাদেশের পাসপোর্টের ই-পাসপোর্টের পোর্টালে। তো সেক্ষেত্রে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় পোর্টাল আমাকে আস্ক করবে যে আমরা কোন ডিস্ট্রিক্ট, অর্থাৎ আমরা প্রেজেন্ট অ্যাড্রেসটা আমি কোন জেলাতে থেকে অ্যাপ্লাই করব। তো সেক্ষেত্রে আমাকে আমাদের জেলা চুজ করতে হবে। অর্থাৎ যখন আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেক্ষেত্রে আমাকে অবশ্যই চুজ করতে হবে যে আমার প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আমার প্রধান যেই জেলা থেকে অ্যাপ্লাই করব, অর্থাৎ আমার পাসপোর্ট অফিস কোন জেলায়, ওই জেলা থেকে আমি অ্যাপ্লাই করব। তো সেক্ষেত্রে আমরা যেহেতু পাবনার একজন ব্যক্তির জন্য অ্যাপ্লাই করব, তো সেক্ষেত্রে আমরা মূলত ডিস্ট্রিক্ট দিব পাবনা, অ্যাজ ইট ইজ। দেন সিলেক্ট দ্য পুলিশ স্টেশন নিয়ারেস্ট টু ইউর প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আমার যে প্রেজেন্ট বর্তমান অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেসের একদম নিয়ারেস্ট পুলিশ স্টেশন কোথায়, অর্থাৎ আমার উপজেলা কোনটা, এটা জানতে চাইছে। তো উপজেলা যেহেতু ভেড়া, আমাদের যার জন্য আমরা অ্যাপ্লাই করব, তো ওই ভেড়াটাই আমরা চুজ করব উপজেলা হিসেবে। ভেড়া চুজ করলাম। তো ভেড়া চুজ করার পরে আমরা যেহেতু জেলা চুজ করে ফেললাম, দেন ভেড়া উপজেলা চুজ করে ফেলছি। এখন আমাদের উপজেলা এবং উপজেলা চুজ করা হয়ে গেল। দেন আমরা কন্টিনিউ ক্লিক করব। অর্থাৎ আমাদের যে রিজিওনাল পাসপোর্ট অফিস, সেক্ষেত্রে আমরা বুঝিয়ে দিলাম যে আমাদের জেলা পাবনা এবং উপজেলা ভেড়া। তো এই ফার্স্ট স্টেপ একটা পাসপোর্ট পোর্টালে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে। তো এই আমাদের প্রসিডিউর। দেন আমরা কন্টিনিউতে ক্লিক করার পরে আমরা কি দেখতে পাবো, অর্থাৎ আমরা যদি এখানে কন্টিনিউ ক্লিক করি, তো সেক্ষেত্রে স্টেপ 2, অর্থাৎ এন্টার ইউর ইমেল অ্যাড্রেস, যেটা আমরা বললাম এর আগের ভিডিওতে যে একটা ইমেল অ্যাড্রেস লাগবে। আমরা ক্লায়েন্ট থেকে যে ইমেলটা পাবো, ওই ইমেলটা আমরা নিব। তো আমরা যেটা পেয়েছি যে এমডি শিবলু খান 583@gmail.com। তো এই ইমেল অ্যাড্রেসটা আমরা দিচ্ছি। আর আই এম হিউম্যান, এটা ক্যাপচা। এই ক্যাপচাটা ক্লিক করে চেকমার্ক করে আমরা কন্টিনিউ করব। এখন দেখেন যে কি কি বিষয় এখানে আমাদের থেকে চাচ্ছে। আমরা ইমেল অ্যাড্রেসে আমাদের ইমেল অ্যাড্রেস দিলাম, এরপরে চাচ্ছে যে পাসওয়ার্ড, অর্থাৎ যেহেতু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি পাসপোর্টের পোর্টালে, তো একটা পাসওয়ার্ড দিতে হবে। এটা অবশ্যই 6 ক্যারেক্টারের হতে হবে এবং অ্যাটলিস্ট 1 লোয়ার কেস ক্যারেক্টার, অর্থাৎ ছোট হাতের, এবং 1 আপার কেস ক্যারেক্টার এবং বড় হাতের, এবং 1 ডিজিট এবং একটি নাম্বার, অর্থাৎ সংখ্যা দিতে হবে। আর অবশ্যই পাসওয়ার্ড এবং রিপিট পাসওয়ার্ডের ক্ষেত্রে সেম পাসওয়ার্ড দিতে হবে, না হলে নিবে না। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে গিভেন নেম এবং সারনেম, যেটা আমরা অলরেডি বিগত ভিডিওতে বলেছি যে আমাদের গিভেন নেম কি এবং সারনেম কি। গিভেন নেমটা এমডি আলমগীর, যেহেতু নামের প্রথম অক্ষর যেটাকে লেখা আছে যে এন্টার ইউর
ফার্স্ট নেম। মূলত ম্যাক্সিমাম ক্ষেত্রে গিভেন নেমটা হয় নামের প্রথম অংশ, অর্থাৎ এন্টার ইউর ফার্স্ট নেম, দেন সারনেম। সারনেমটা হচ্ছে এন্টার ইউর লাস্ট নেম, অর্থাৎ নামের শেষ অংশ হয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই সারনেম। তো এই ক্ষেত্রে আমাদের এই যার জন্য আমরা অ্যাপ্লাই করতেছি, তো তার ফার্স্ট নেম হচ্ছে এমডি আলমগীর, আর সারনেম হচ্ছে শেখ। তো সেক্ষেত্রে আমরা গিভেন নেমটা এমডি আলমগীর দিব এবং সারনেম হচ্ছে শেখ দিব। তো এক্ষেত্রে অনেকের ক্ষেত্রে হয় যে যারা আপনার বাংলাদেশে পাসপোর্ট অ্যাপ্লাই করে তারা মূলত এনআইডির নামের সাথে পাসপোর্টের নাম মিলে না। তো এটা অবশ্যই মাথায় রাখবেন যে অ্যাজ পার এনআইডি চেষ্টা করবেন পাসপোর্টটা করতে, না হলে পরবর্তীতে বিভিন্ন প্রবলেম ফেস করবেন, যেটা অনেক অনেক ধরনের হ্যাসেল ফেস করতে হবে আপনার। আচ্ছা, দেন হচ্ছে মোবাইল ফোন নাম্বার। এখন এই মোবাইল ফোন নাম্বারটা কার? মূলত হচ্ছে আমরা যার জন্য অ্যাপ্লাই করব তার মোবাইল ফোন নাম্বারটাই হবে এটা। তো তার ফোন নাম্বারটা আমরা যেহেতু এর আগে আমরা কালেক্ট করে নিয়েছি, আপনারা যার জন্য অ্যাপ্লাই করবেন, যার পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন তার নাম্বারটা নিবেন। এরপর হচ্ছে আই এম হিউম্যানে ক্লিক করে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবো। অর্থাৎ আমাদের দেখেন যে অ্যাক্টিভেট ই পাসপোর্ট অ্যাকাউন্ট, অর্থাৎ আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন শুধু আমাদের ইমেইলে একটা ভেরিফিকেশন লিঙ্ক গিয়েছে, অর্থাৎ এই পোর্টাল থেকে একটা ভেরিফিকেশন লিঙ্ক গিয়েছে, সেটাতে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলেই মূলত আমাদের এই অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হবে। তো আমরা যে ইমেল, এখানে হচ্ছে মূলত ইমেলের প্রয়োজনীয়তা, যেটা বললাম যে আপনার যে ইমেলটা লাগবে, ইমেলের অ্যাক্সেসটা আপনার থাকতে হবে, কারণ ইমেলেই আপনার মূলত ভেরিফিকেশন লিঙ্কটা যাবে। তো আপনার ওই লিঙ্কে ক্লিক করেই মূলত কিন্তু আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট করতে হবে। তো আমরা ক্লিক করে ফেললাম, যে লিঙ্কটা গিয়েছে অটোমেটিক গভর্নমেন্টের পোর্টাল থেকে। তো সেই ক্লিক করার পরে আমাদের দেখেন যে আমাদের সাকসেসফুলি অ্যাকাউন্টটা অ্যাক্টিভেটেড হয়ে গেছে, যে ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভেটেড। আমরা চাইলে এখন যে কারোর জন্যই পাসপোর্টটা, যে কোনো পাসপোর্ট জায়গায় যে কারো পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো। তো এখন আমরা যে পাসওয়ার্ডটা আমরা এর আগে দিয়েছিলাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়, ঠিক সেম পাসওয়ার্ডটা দিয়ে আমরা লগ ইন করবো, অর্থাৎ সাইন ইন করা আমাদের শেষ করতে হবে। তো আই এম হিউম্যানের ঠিক সেম ক্যাপচাতে ক্লিক করে আমরা সাইন ইন করব। তো সাইন ইন করার পরে দেখেন এখানে লেখা আছে যে ইউ ডোন্ট হ্যাভ এনি পাসপোর্ট অ্যাপ্লিকেশন ইয়েট, অর্থাৎ আমরা আমাদের কোনো পাসপোর্ট অ্যাপ্লিকেশন এখন পর্যন্ত আমরা এই অ্যাকাউন্টে করি নাই। কারণ হচ্ছে কি, আমরা ভেরি রিসেন্ট এই অ্যাকাউন্টটা করেছি। তো সেক্ষেত্রে আমি যেটা বললাম যে একটা অ্যাকাউন্ট দিয়ে সর্বোচ্চ 5টি পাসপোর্টের অ্যাপ্লাই করা যায়। তো যেহেতু আমরা এখন পর্যন্ত একটাও অ্যাপ্লাই করি নাই, তো সেক্ষেত্রে আমরা দেখেন বা ডান পাশে লেখা আছে যে অ্যাপ্লাই পরে নিউ ই পাসপোর্ট, অর্থাৎ নতুন কোনো ই পাসপোর্টের জন্য যদি আবেদন করতে চান সেক্ষেত্রে আমরা এই বাটনে ক্লিক করব। এখন দেখেন এখানে দুইটা অপশন, একটা হচ্ছে অর্ডিনারি পাসপোর্ট আর একটা হচ্ছে অফিসিয়াল পাসপোর্ট। আমরা প্রিভিয়াস ক্লাসে বলেছি যে অর্ডিনারি পাসপোর্ট কি, অফিসিয়াল পাসপোর্ট কি। অর্ডিনারি পাসপোর্ট হচ্ছে আমরা যারা আমজনতা, আর অফিসিয়াল পাসপোর্ট হচ্ছে যারা গভর্নমেন্ট জব করে বা একটু ডিপ্লোম্যাটিক লোক তাদের জন্য, অর্থাৎ সবুজ পাসপোর্ট এবং লাল পাসপোর্ট যারা হোল্ড করে, সরি ব্লু পাসপোর্ট এবং লাল পাসপোর্ট যারা হোল্ড করে। আমরা যারা আমজনতা তারা আমরা সবুজ পাসপোর্ট হোল্ড করি। এখন দেখেন এখানে লেখা আছে আই অ্যাপ্লাই ফর মাই সেলফ, অর্থাৎ আমি কি নিজের জন্য অ্যাপ্লাই করতেছি? আমি বললাম যে হ্যাঁ, আমি নিজের জন্য অ্যাপ্লাই করতেছি, অর্থাৎ আলমগীর শেখের নামে যেটা আমি অ্যাকাউন্ট করছি, অর্থাৎ আলমগীর শেখের সাহেবের জন্যই আমি অ্যাপ্লাইটা হচ্ছে। তো এখন দেখেন এখানে তার প্রফেশন চাচ্ছে, যেটা ওনার প্রফেশনটা কি? তো আমরা জানি ওনার প্রফেশন হচ্ছে অ্যাকাউন্টেন্ট। এখানে আরো অনেক প্রফেশন আছে, দেখেন চিফ জাস্টিস, বিজনেস, বোটম্যান, ক্লিনার, ডক্টর, ড্রাইভার, ইঞ্জিনিয়ার, ফিশারম্যান, জাজ, জার্নালিস্ট, হাউসওয়াইফ, মেকানিক, পেইন্টার, পাইলট, পলিটিশিয়ান, ফার্মাসিস্ট, আর্কিটেক্ট। তো যেহেতু অ্যাকাউন্টেন্ট আমরা অ্যাকাউন্টেন্টটা ক্লিক করব। এখন দেখেন যে সিলেক্ট রিলিজিয়ান, অর্থাৎ তার ধর্মটা কি। তো সে যেহেতু ইসলাম ধর্মের অনুসারী, তো আমরা ইসলামটাই সিলেক্ট করব। মোবাইল নাম্বার অটোমেটিক ধরে নিছে, যেহেতু আমরা মোবাইল নাম্বার এর আগে দিয়েছি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়, মোবাইল নাম্বার অটোমেটিক নিয়ে নিছে সিস্টেম। দেন হচ্ছে বার্থ ডাটা, অর্থাৎ সিলেক্ট কান্ট্রি অফ বার্থ, অর্থাৎ আপনি কোন দেশে জন্মগ্রহণ করছেন। তো এখানে অনেকে আছে যে বাংলাদেশের বাইরে জন্মগ্রহণ করে, অর্থাৎ দেশের বাইরে জন্মগ্রহণ করছে, এখন বাংলাদেশের পাসপোর্ট চাচ্ছে। তো সেক্ষেত্রে যেই দেশে সে জন্মগ্রহণ করছে অর্থাৎ তার প্লেস অফ বার্থ সেটা দিবেন। তো এক্ষেত্রে যেহেতু সে বাংলাদেশেই জন্মগ্রহণ করছে মিস্টার আলমগীর সাহেব, তার জন্য আমরা সেটা বাংলাদেশি দিলাম। এখন হচ্ছে তার জেলা, অর্থাৎ তার জেলা কোনটা, প্লেস অফ বার্থ, অর্থাৎ ডিস্ট্রিক্ট অফ বার্থ যেটা হচ্ছে, অর্থাৎ কোন জেলা জন্মগ্রহণ করছে। তো সেক্ষেত্রে আমরা পাবনা জেলা যেটা জন্মগ্রহণ করছে সেটা আমরা দিলাম পাবনা। এবং হচ্ছে তার এখন ডেট অফ বার্থ, যেটা আমরা
এনআইডি কার্ডে আমরা নিয়েছি। এনআইডি কার্ডে ওনার ডেট অফ বার্থ ছিল যে ১৯৮৬ সালের আ জুন মাসের হচ্ছে আপনার কি বলে 6 জুন এবং হচ্ছে আপনার ১৯ তারিখ। তো এটা হচ্ছে সিলেক্ট ডেট অফ বার্থ আমরা দিলাম। দেন হচ্ছে সিটিজেনশিপ ইনফরমেশন অর্থাৎ সিলেক্ট টাইপ অফ সিটিজেনশিপ অর্থাৎ উনি কিভাবে সিটিজেনশিপ, এখানে অনেকগুলো অপশন আছে দেখেন, বাই বার্থ, বাই ডিসেন্ট, মাইগ্রেশন, বাই ম্যারেজ, আদার। বাংলাদেশের নাগরিক কিন্তু মানুষ অনেকভাবে হইতে পারে। জন্মসূত্র হইতে পারে, বৈবাহিক সূত্র হইতে পারে, দেন হচ্ছে মাইগ্রেশন সূত্র হইতে পারে বা পৈতৃক সূত্র হইতে পারে, বাই ডিসেন্ট যেটাকে বলে। তো যেহেতু ইনি বাই বার্থ অর্থাৎ জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক, সেক্ষেত্রে সিটিজেনশিপটা চুজ করবো আমরা বাই বার্থ। দেন হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেসটা কি জন্য হয়? মূলত আসলে পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হয়। আমাদেরও জানি যে উপজেলা থেকে যে আমাদের যে থানা থেকে পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হয় পাসপোর্টের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমার এখন পার্মানেন্ট অ্যাড্রেসটা লাগবে। তো দেখেন উনার ডিস্ট্রিক্টটা হচ্ছে, যেহেতু আমরা জানি পাবনা, তো পাবনাটা হচ্ছে উনার ডিস্ট্রিক্ট এবং এক্ষেত্রে তার দিতে হবে হচ্ছে ভিলেজ অ্যাড্রেস। আর ভিলেজ অ্যাড্রেস হচ্ছে আমরা জানি যে নতুন ভারেঙ্গা হচ্ছে উনার গ্রামের নাম। গ্রামের নাম হচ্ছে নতুন ভারেঙ্গা। আর হচ্ছে রোড, ব্লক, সেক্টর এটা হচ্ছে অপশনাল। বাংলাদেশের ঢাকায় যারা থাকে, আমরা ঢাকায় মনে করেন কেউ উত্তরা এত নাম্বার সেক্টর, রোড নাম্বার ৪ নাম্বার রোড, বাড়ি নাম্বার হচ্ছে হাউস নাম্বার এত। তো সেক্ষেত্রে এটা যারা সিটিতে থাকে তাদের জন্য এটা দরকার পড়ে। বাট যারা উপজেলা বা গ্রাম অঞ্চলে থাকে তাদের জন্য এটা অপশনাল, তারা না দিলেও চলবে। বা অপশনাল এখানে আপনি ওয়ার্ড নাম্বার দিতে পারেন যে কোন ওয়ার্ডে বসবাস করেন। আমরা জানি প্রত্যেক ওয়ার্ড, ইউনিয়ন পরিষদ আলাদা আলাদা থাকে। এরপর হচ্ছে আপনার পোস্টাল কোড অর্থাৎ কি বলে ডাকঘর যেটাকে বলি আমরা। তো উনার পোস্ট অফিস হচ্ছে নতুন ভারাঙ্গা আর পোস্টাল কোড হচ্ছে 6683 অর্থাৎ ৬৬৮৩। আর পুলিশ স্টেশন অর্থাৎ তার উপজেলা মানে পুলিশ স্টেশন হচ্ছে ভেড়া সিলেক্ট করলাম। এখন লেখা আছে যে প্রেজেন্ট অ্যাড্রেস ইজ দ্য সেম এজ পার্মানেন্ট। এটা আমরা ক্লিক করে দিলাম কারণ ওনার বর্তমান অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম। তো এই জন্য আমার নতুন করে আবার প্রেজেন্ট অ্যাড্রেস লেখা লাগতেছে না, অ্যাজ ইট ইজ তার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস তার জন্য সেম। দেন হচ্ছে সেভ কন্টিনিউ। এরপরে আমরা দেখতে পাবো যে ইয়েস আই, এখানে তিনটে অপশন যে আপনার লিখছে কি যে ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্টস। একটা অপশন হচ্ছে ইয়েস আই হ্যাভ এ মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি। দেন আরেকটা হচ্ছে ইয়েস আই হ্যাভ ইলেকট্রনিক পাসপোর্ট সেকেন্ড। দেন হচ্ছে নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট। এখানে মিস্টার আলমগীর শেখ সাহেবের কোনো পাসপোর্ট নাই, সেক্ষেত্রে আমরা ৩ নাম্বারটা চুজ করবো। বাট যদি তার থাকতো, যদি মেশিন রিডেবল পাসপোর্ট থাকতো অর্থাৎ প্রিভিয়াস কোনো আমরা জানি যে ইলেকট্রনিক পাসপোর্ট খুব রিসেন্ট শুরু করছে বাংলাদেশ গভর্নমেন্ট, এর আগে এমআরপি পাসপোর্ট ছিল। যদি কারো এমআরপি পাসপোর্ট থাকে তখন সে ফার্স্ট অপশনটা ক্লিক করবে, সেকেন্ডটা ক্লিক করবে যখন তার ইলেকট্রনিক পাসপোর্ট থেকে থাকে, হয়তো মেয়াদ শেষ হয়ে গেছে, এখন আবার নতুন করে অ্যাপ্লাই করবে। আর যদি কারো কোনো প্রিভিয়াস পাসপোর্ট নাই থাকে সেক্ষেত্রে সে নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্টে ক্লিক করবে। এখন হচ্ছে ডু ইউ হ্যাভ পাসপোর্টস অফ আদার কান্ট্রিজ। এখন দেখেন যে অনেকের ক্ষেত্রে হয় কি দেশের বাইরের বা বাংলাদেশের বাইরের অন্য কোনো কান্ট্রিরও পাসপোর্ট হোল্ড করে। কেউ হয়তো থেকে জানে হয়তো দুবাইয়ের সিটিজেনশিপ বা ইউকে সিটিজেনশিপ বা ইউএসএ সিটিজেনশিপ আছে, ডুয়েল সিটিজেনশিপ ডুয়েল কান্ট্রির। তার ক্ষেত্রে মূলত এটা ক্লিক করবে যে কেউ যদি বাংলাদেশের বাইরে কেউ পাসপোর্ট থেকে থাকে সে তার ইনফরমেশন দিবে। এখন হচ্ছে ন্যাশনাল আইডি নাম্বার অর্থাৎ তার ন্যাশনাল আইডি নাম্বারটা কি, যেহেতু আলমগীর শেখ সাহেবের আমরা ন্যাশনাল আইডি কার্ডটা নিয়েছি তো তার অনুযায়ী আমরা ন্যাশনাল আইডি কার্ডটা নাম্বার দিলাম। এখন দেখেন যে প্যারেন্টাল ইনফরমেশন চাচ্ছে অর্থাৎ তার পিতামাতার ইনফরমেশন। এখন এই ক্ষেত্রে হতে পারে যে ফাদার ইনফরমেশন এখানে আননোন লেখা আছে, কেউ যদি আননোনে ক্লিক করে অর্থাৎ সে তার বাবার পিতৃ পরিচয় জানে না। অনেক ক্ষেত্রে হয়, দেশের বাইরের ক্ষেত্রে অনেক সিটিজেনের এটা হয় যে তা অনেকের পিতৃ পরিচয় জানে না। যেহেতু বাংলাদেশ আমরা মুসলিম কান্ট্রি, আমাদের ক্ষেত্রে এটা খুবই অড লাগে। সে যাই হোক, আমরা ফাদার্স নেমটা দিব অ্যাজ পার এনআইডি। তার ফাদার নাম হচ্ছে আব্দুল আউয়াল শেখ, সেটা আমরা টাইপ করে লিখতেছি। দেন হচ্ছে তার প্রফেশন। তো এই যে বললাম যে বাবার প্রফেশন লাগবে, তো বাবার প্রফেশন হচ্ছে বিজনেস, অর্থাৎ তার প্রফেশন হচ্ছে বিজনেস এবং তার কি বলে ন্যাশনালিটি হচ্ছে বাংলাদেশ। এবং চাইলে আপনি তার বাবার এনআইডি কার্ডের নাম্বারও দিতে পারেন, যদিও এটা অপশনাল, আমরা অপশনাল বলে স্কিপ করলাম। এর হচ্ছে মাদার ইনফরমেশনের পর মাদার ইনফরমেশন হচ্ছে এমএসটি জাহানা মোসাম্মদ জাহানারা খাতুন। আর হচ্ছে তার প্রফেশন হচ্ছে হাউস ওয়াইফ, যেটা আমরা তার থেকে ইনফরমেশন নিয়েছি, অর্থাৎ তার মায়ের ইনফরমেশন হচ্ছে হাউস ওয়াইফ প্রফেশন। এবং ন্যাশনালিটি হচ্ছে ওনার বাংলাদেশ, অর্থাৎ
তার মায়ের ন্যাশনালিটি বাংলাদেশ, সেম ন্যাশনাল আইডি কার্ড নাম্বার অপশনাল, আমরা এটা স্কিপ করলাম। এবং গার্ডিয়ান ইনফরমেশন নট অ্যাপ্লিকেবল, অর্থাৎ অ্যাজ পার এজ তার গার্ডিয়ান ইনফরমেশন আর প্যারেন্টাল ইনফরমেশন আমরা সেম রাখলাম। এরপর হচ্ছে 7 কন্টিনিউ। 7 কন্টিনিউ দেওয়ার পরে এখন স্পাউস ইনফরমেশন চাচ্ছে, অর্থাৎ সে কি সিঙ্গেল বা ম্যারিড না ডিভোর্স না উইডোয়ার বা উইডো। এখন যেহেতু সে ম্যারিড, তো সেক্ষেত্রে তার স্পাউস ইনফরমেশন লাগবে। কেউ যদি সিঙ্গেল হয় সেক্ষেত্রে তার স্পাউস ইনফরমেশন প্রয়োজন হবে না। তো সেক্ষেত্রে এটা মাথায় রাখবেন, যারা আপনাদের কাছে অ্যাপ্লিকেশন করতে আসবে, সে যদি ম্যারিড হয় অবশ্যই অবশ্যই তার স্পাউসের নাম এবং তার প্রফেশনটা নিয়ে রাখবেন। তো এক্ষেত্রে তার স্পাউসের নাম হচ্ছে সখিনা বেগম। তো দেন হচ্ছে তার প্রফেশনটা আমরা জেনে নিয়েছি। সখিনা বেগমের প্রফেশন হচ্ছে হাউস ওয়াইফ। তো আমরা হাউস ওয়াইফ হচ্ছে ওনার প্রফেশন, তো এটা আমরা দিচ্ছি। এবং তার ন্যাশনালিটি হচ্ছে বাংলাদেশ। আর স্পাউসের আইডেন্টিফিকেশন নাম্বার সেম, এনআইডি নাম্বার হচ্ছে অপশনাল, চাইলে দিতে পারেন বা চাইলে স্কিপও করতে পারেন। এটা যার যার অ্যাপ্লিকেশন থ্রুতে বোঝা যাবে। এবং হচ্ছে 7 কন্টিনিউ ইমার্জেন্সি কন্ট্যাক্ট, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনি আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট হিসাবে কাকে দিচ্ছেন। এখানে অনেকগুলা ইনফরমেশন আছে, যে কাজিন, ফাদার ইন ল, ফ্রেন্ড, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার। তো এক্ষেত্রে উনি ওনার বাবাকে ইমার্জেন্সি কন্ট্যাক্ট হিসাবে চুজ করছে। তো চুজ করার ক্ষেত্রে কি হবে, তার বাবার ইনফরমেশন অটোমেটিক চলে আসছে, এবং তার বাবার ডিস্ট্রিক্ট অর্থাৎ কোন জেলায় সেটা সেই অ্যাড্রেস দিতে হবে, এবং তার ভিলেজ দিতে হবে। তো অ্যাজ ইট ইজ যেটা বললাম, যে ওনার বাবার অ্যাড্রেস এবং ওনার অ্যাড্রেস সেম, যার কারণে ওনার অ্যাড্রেস সেমই দিচ্ছি। বাট অনেক ক্ষেত্রে হতে পারে যে আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট যাকে দিচ্ছেন তার অ্যাড্রেস ভিন্ন হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার যে অ্যাড্রেসটা ভিন্ন হবে, ওই ডিফারেন্ট অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে। এক্ষেত্রে তার অ্যাড্রেস এবং তার বাবার অ্যাড্রেস সেম হওয়াতে মূলত আমরা সেম অ্যাড্রেস ইউজ করতেছি। তো এই হচ্ছে বিষয়। তার পোস্ট অফিসের অ্যাড্রেসটা আমরা প্রায় সেমই রাখতেছি, যে নতুন ভারাঙ্গা, যেটা হচ্ছে আপনার 6683। তো অনেক ক্ষেত্রে হয় কি, আপনার ডাকঘরের অ্যাড্রেস সেম অ্যাড্রেসে আপনার অনেকগুলা কোডে অনেকগুলো অ্যাড্রেস থাকতে পারে। তো এটা সমস্যা নাই, আমরা যেটা সিস্টেমে পেয়েছি ওইটাই আমরা দিচ্ছি। দেন হচ্ছে পুলিশ স্টেশন, অর্থাৎ থানা কোনটা, থানা হচ্ছে ভেড়া। আর হচ্ছে ইমেল অ্যাড্রেস অপশনাল, অপশনাল স্কিপ করলাম। এবং দেখেন যে কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ ইমার্জেন্সি আপনি যাকে কন্ট্যাক্ট ইনফরমেশন দিচ্ছেন তার কন্ট্যাক্ট নাম্বার লাগবে, অর্থাৎ তার বাবার যে কন্ট্যাক্ট নাম্বারটা, যেটা আমরা নিয়ে নিয়েছি অলরেডি। তো কন্ট্যাক্ট নাম্বারটাই দিতে হবে। এক্ষেত্রে হয় কি, সাপোজ আপনাকে কোনো ইস্যুতে ফাইন্ড আউট করতে পারছে না, বা আপনার ফোন অফ পাচ্ছে, যাতে করে আপনার পাসপোর্টে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারটা থাকে, যার কারণে ওই নাম্বার দিয়ে আপনাকে সে রিচ করতে পারে যে কেউই। এটা হচ্ছে মূলত ইমার্জেন্সি কন্ট্যাক্টের প্রয়োজনীয়তা। এরপর হচ্ছে দেখেন যে পাসপোর্টের অপশন আমরা কত বছরের জন্য নিচ্ছি, 5 ইয়ার্স, 10 ইয়ার্স। দেন হচ্ছে এখানে 48 পেজ লেখা, 64 পেজ এখানে নাই। তার মানে কি, হয়তো পাবনা থেকে 64 পেজের জন্য অ্যাপ্লাই করা যায় না, অনলি 48 পেজের জন্য অ্যাপ্লাই করা যায়। তো এখানে ভ্যালিডিটি দেখেন যে 2টা অপশন, আপনি 5 বছরের জন্য এক ধরনের প্রাইসিং, এবং আপনি যদি 10 বছরের জন্য নেন 10 বছরের জন্য এক ধরনের প্রাইসিং। তো 48 পেজ এবং 66 পেজ, এই 2টা ভ্যারিয়েশনেই মূলত আপনি পাসপোর্টের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এক্ষেত্রে আমরা 10 বছর সিলেক্ট করতেছি, কারণ আসলে 5 বছরের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে, আমি মনে করি যে বোকামি। কারণ হচ্ছে 10 বছরের জন্য অ্যাপ্লাই করলে আপনাকে একদম আর নিশ্চিন্তে 10 বছর আর পাসপোর্ট রিনিউ করা লাগবে না, যদি না পর্যন্ত আপনার পাসপোর্টের পাতা শেষ হয়ে যায়। তো আমি সবাইকে রিকমেন্ড করব যে একবারে 10 বছরের জন্যই অ্যাপ্লাই করেন। সাপোজ আপনি 2024 সালে অ্যাপ্লাই করতেছেন, আপনার এটার মেয়াদ শেষ হবে 2034 সালে। অর্থাৎ 10 বছরের জন্য অ্যাপ্লাই করলে খুব ভালো, কারণ প্রাইসিং খুব একটা ডিফারেন্স না। 5 বছর এবং 10 বছরের জন্য প্রাইস, অর্থাৎ পাসপোর্টের প্রাইস বেশি ভ্যারি করে না। তো আমি চাইবো সবাই 10 বছরের জন্য অ্যাপ্লাই করেন। দেন হচ্ছে ডেলিভারি অপশনস, অর্থাৎ আপনি কত দিনে বা কত ফাস্ট ডেলিভারি নিতে চাচ্ছেন পাসপোর্টটা। তো অ্যাজ ইট ইজ আমরা জানি যে পাসপোর্টের 3 ধরনের ডেলিভারি মডিউল আছে। একটা হচ্ছে রেগুলার ডেলিভারি, আরেকটা হচ্ছে এক্সপ্রেস ডেলিভারি, আর একটা হচ্ছে সুপার এক্সপ্রেস ডেলিভারি। অর্থাৎ রেগুলার ডেলিভারি হচ্ছে আপনার 21 ওয়ার্কিং ডেজ, অর্থাৎ 21 কার্য দিবসের মধ্যে আপনাকে পাসপোর্টটা ডেলিভারি করবে।
আর হচ্ছে এক্সপ্রেস ডেলিভারি কি? এক্সপ্রেস ডেলিভারি হচ্ছে যে আপনাকে একটু ফাস্ট, অর্থাৎ 10 to 15 ডেজ, অর্থাৎ 10 থেকে 15 কার্যদিবস নিবে। একটু আর্লি আপনাকে পাসপোর্টটা দিবে। আর হচ্ছে সুপার এক্সপ্রেস ডেলিভারি। সুপার এক্সপ্রেস ডেলিভারি সবার ক্ষেত্রে দেয় না। যেমন আমরা এখানে সুপার এক্সপ্রেস ডেলিভারি পাই নাই। অনলি ২ টা ডেলিভারি পাইছি। যে রেগুলার ডেলিভারি এবং হচ্ছে যে ডেলিভারি টাইম 15 ওয়ার্কিং ডেজ। আর এক্সপ্রেস ডেলিভারি হচ্ছে একটু ফাস্ট। আপনার সেক্ষেত্রে পাসপোর্টের প্রাইসও বাড়ছে। যে অর্থাৎ ডেলিভারি টাইম 7 ওয়ার্কিং ডেজ। আর ৭ কর্ম দিবসের মধ্যেই দিবে। পাসপোর্টের প্রাইস হচ্ছে ৳৮,০৫০। আর রেগুলার করলে যদি আমি নেই ৳৫,৭৫০। তো যেহেতু রেগুলার উনার অত ইমার্জেন্সি না, যেহেতু ৳৩,০০০ ডিফারেন্স, সেক্ষেত্রে উনি পাসপোর্টের জন্য রেগুলার ডেলিভারিতে নিবে। এখন দেখলাম যে আমাদের বিফোর সাবমিশন, অর্থাৎ একদম প্রোফাইল সাবমিশনের আগে আমরা একটা ক্রস চেক করব যে কোনো ইনফরমেশন ঠিক আছে কিনা, আমরা কোনো ভুল ইনফরমেশন দিয়ে দিলাম কিনা, বা স্পেলিং ঠিক আছে কিনা, নামের স্পেলিং, দেন হচ্ছে তার ফোন নাম্বার, সকল ইনফরমেশন আমরা একটা রিভিউ দিতে পারবো। অর্থাৎ ফাইনাল সাবমিশনের আগে আমরা রিভিউ নিতে পারবো। যদি কোনো ইনফরমেশন চেঞ্জ হয়, আমরা এডিটে ক্লিক করে, অর্থাৎ প্রত্যেকটা পার্টে এডিটের অপশন আছে, এডিটে ক্লিক করে আমরা ওইটা চাইলে কারেকশন করে নিতে পারবো। তো এটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, আপনারা দেখে নেবেন। দেন হচ্ছে ডিক্লারেশন অফ কনসেন্ট, অর্থাৎ আমাদের থেকে একটা শপথ বাক্য পাঠ করিয়ে দিচ্ছে সিস্টেম যে আমরা যা ইনফরমেশন দিয়েছি প্রত্যেকটা ইনফরমেশন ঠিক আছে। যদি আমরা কোনো তথ্য গোপন করি বা অসত্য তথ্য প্রদান করি, সেক্ষেত্রে আমাদের বিরুদ্ধে একটা আইনি পদক্ষেপ নিতে পারবে। তো এই ধরনের একটা শপথ বাক্যতে আমরা ডিক্লারেশন অফ কনসেন্ট যেটাকে বলে, আমরা ক্লিক করে আমরা কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্টে ক্লিক করব। অর্থাৎ আমরা যা ইনফরমেশন দিয়েছি সব ওকে আছে। আমরা এখন কনফার্মেশন দিয়ে দিচ্ছি। এখন আমরা যে পেজটা দেখেছি ওয়েটিং ফর পেমেন্ট, অর্থাৎ আমাদের ইনফরমেশন যা দিয়েছি আমরা মোটামুটি সবই ডান, অর্থাৎ সিস্টেম নিয়ে নিয়েছে। এখন আমাদের হচ্ছে আমরা একটা স্লিপ দেখতে পাচ্ছি, আপনার একটা বারকোড সহ অনলাইন রেজিস্ট্রেশন আইডি। তো এই স্লিপ দিয়ে আমরা মূলত পেমেন্ট করতে পারবো। পেমেন্টের অপশন দুইটা, অনলাইন পেমেন্ট এবং হচ্ছে অফলাইন পেমেন্ট। অনলাইন পেমেন্ট কি? অনলাইন পেমেন্ট হচ্ছে যেটা বললাম যে বিকাশ, নগদ, রকেট, দেন হচ্ছে আপনার ডেবিট কার্ড দিয়ে আমরা অনলাইনে বাসায় বসে অ্যাপ্লাই করতে পারবো, মানে পেমেন্টটা করে দিতে পারবো অনলাইনে। তো আমরা যদি দেখি অনলাইনে কি কি মডিউল আসতেছে, এটা হচ্ছে একপে, বাংলাদেশ গভর্নমেন্টের একটা পেমেন্ট গেটওয়ে। দেখেন মোবাইল ব্যাংকিংয়ে বিকাশ, নগদ, রকেট, উপায়, ওয়ালেট, এম ক্যাশ, ওকে ওয়ালেট, ট্যাপ সবই আছে মোটামুটি। আর হচ্ছে ৳৫,৭৫০ আমরা পে করব। দেন হচ্ছে কার্ডে মাস্টার কার্ড, ভিসা, এমএক্স কার্ড, ডিবিপিএল, ইন্টারনেট ব্যাংকিংয়ে এবি ব্যাংক আছে, ব্যাংক এশিয়া আছে। তো যেটাই হোক আমরা এই পেমেন্ট গেটওয়ে দিয়ে মূলত পেমেন্ট করে নিতে পারবো। পেমেন্টটা করে নিলে আমরা একদম হুবহু বাসায় বসেই পাসপোর্টের পেমেন্টটা করে ফেললাম। অর্থাৎ আমাদের আর অফলাইনে পেমেন্ট করার প্রয়োজন পড়বে না ব্যাংকে গিয়ে, যেহেতু এখন ডিজিটাল যুগ। আমরা অনলাইনে পেমেন্ট করে দিলাম। দেন হচ্ছে অফলাইনে যদি কেউ পেমেন্ট করতে চায়, সেক্ষেত্রে চালান নিতে হবে। অর্থাৎ যেটাকে চালান বলে, এই চালানটা প্রিন্ট করে নিব আমরা। নেওয়ার পরে বাংলাদেশে যে ব্যাংক আছে, যে ব্যাংকগুলা পাসপোর্টের পেমেন্টটা নেয়, সেটা আমরা দিব। কি রিকোয়ার্ড ডকুমেন্ট? প্রিন্টেড অ্যাপ্লিকেশন সামারি, আইডেন্টিটি ডকুমেন্টস, পেমেন্ট স্লিপ, প্রিভিয়াস পাসপোর্ট, এনওসি ফর গভর্নমেন্ট এমপ্লয়ি, যারা গভর্নমেন্ট এমপ্লয়ি তাদের জন্য এনওসি নিতে হবে। দেন হচ্ছে এডিশনাল ডকুমেন্টস ডিপেন্ডিং অন অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশনের উপরে বিভিন্ন এডিশনাল ডকুমেন্টসের প্রয়োজন হয়। এখন হচ্ছে প্রিন্টেড অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ আমাদের যে ইমেলে আমাদের যেই অ্যাপ্লিকেশন ফর্মটা যাবে বা আমরা ডাউনলোড করে নিচ্ছি, এটা আমরা ইমেলেও পাবো। তো এই যে রেজিস্ট্রেশন ফর্ম, এটা আমরা ডাউনলোড করে নিচ্ছি পিডিএফ ফর্মেটে। এটা আমরা প্রিন্ট করে নিব যদি আমাদের কি বলে অফলাইনে আমরা পেমেন্ট করতে যাই। দেখেন এখানে 2টা ডকুমেন্ট আসছে। দুটো ডকুমেন্ট, একটা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন, যেটা হচ্ছে আপনার একটা পিডিএফ ফাইল। দেখেন ফুল ইনফরমেশন, যা আমরা ইনফরমেশন দিয়েছি, এটা টোটাল একটা সামারি করে একটা পিডিএফ জেনারেট হয়েছে। আর এটা দেখেন একটা প্রিন্টেড একটা বারকোড আছে। তো এই বারকোডটা অবশ্যই থাকতে হবে প্রিন্টেড কপিতে। অনেকের থাকে না, কারণ হচ্ছে তারা যে অ্যাডোবি রিডারটা ইস্যু করা থাকে না।
তো যার পিসিতে অ্যাডোবি রিডারটা ইনস্টল করা নাই সবাই ইনস্টল করে নিবেন, দেন এটা জেনারেট করবেন। না হলে বারকোড না আসলে কিন্তু প্রবলেম। তো এইটা হচ্ছে আপনার মূলত একটা প্রিন্টেড ফর্ম, যা আমরা ইনফরমেশন দিয়েছি প্রত্যেকটা ইনফরমেশন আমরা এখানে আছে। তো এইটা আমরা ফর্ম ফিল আপটা করে নিয়ে যাব। এটা হচ্ছে আপনার ইয়ের জন্য, অর্থাৎ ব্যাংকের পেমেন্ট ইনফরমেশন। ব্যাংকে যদি আমরা পেমেন্ট করি ব্যাংকের নাম থাকবে এখানে, এবং হচ্ছে তার পেমেন্ট ডেট, পেইড অ্যামাউন্ট, কত টাকা দিচ্ছি, এটা আমরা এখান থেকে ফিল আপ করব। তো এই হচ্ছে মূলত আমাদের কি বলে অনলাইন রেজিস্ট্রেশনের পিডিএফ ফরম্যাট, এবং ডেট দিব, ডেটের পাশাপাশি সাইন করব। আর হচ্ছে রেজিস্ট্রেশন সাবমিটেড, অ্যাপ্লিকেশন সাবমিটেড নামে একটা আসতেছে, একটা ফাইল, এটাও আমরা প্রিন্ট করে নিব। যদি আমরা যখন কি বলে পরবর্তীতে যখন আমাদের বায়োমেট্রিকের জন্য যাব, আমরা এই ডকুমেন্টগুলো আমরা প্রিন্ট করে মূলত নিব। তো এই হচ্ছে টোটাল প্রসিডিউর, আশা করি আপনারা বুঝতে পারছেন।